হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুব্রত। আমি সুব্রত আপনাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্ন সমাধান নিয়ে। আজকে আমরা গত বছর ইট মিনস 2024-25 সালে আসা লিখিত প্রশ্ন সমাধান আপনাদেরকে দেখাবো। আমাদের টোটাল 8টি প্রশ্ন আসছে হিসাব বিজ্ঞান থেকে। আমরা ওয়ান বাই ওয়ান শুধুমাত্র লিখিত প্রশ্নগুলো এখানে সলভ করবো। যেমন কোশ্চেন নাম্বার 1 আসেন, কোন ধারণা নির্দেশ করে যে আয় স্বীকৃত হয় যখন এটা অর্জিত হয়। ইট মিনস আয় অর্জিত হলে আমরা লিপিবদ্ধকরণ করব, ব্যয় সংঘটিত হলে আমরা লিপিবদ্ধকরণ করব। তার মানে এটাকে আমরা বলতেছি আয় স্বীকৃতি নীতি। শুধুমাত্র এই এতটুকু লিখলে আপনার সঠিক উত্তর শেষ। নাম্বার 2, নগদ লভ্যাংশ প্রদান করা হলে সমীকরণে কি প্রভাব ফলে। নগদে টাকা দিয়ে দিচ্ছেন, নগদ যখন আপনি লভ্যাংশ প্রদান করছেন আপনি জানেন আপনার নগদটা কমে যাচ্ছে। নগদে প্রদান করা মানে নগদের পরিমাণটা কমে যাচ্ছে, নগদকে হ্রাস। এতে করে যেটা হয়, আমাদের জমাকৃত যে মূলধন ছিল সেই জমাকৃত মূলধনের পরিমাণটাও হ্রাস পায়। জমাকৃত মূলধন হ্রাস পাওয়া বা মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়াকে আমরা এখানে দেখাতে পারি। তার মানে আমরা বলতে পারি এ মাইনাস ওই মাইনাস। এতটুকু লিখলেও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি আপনি এতটুকু না লিখে লিখবেন এ হ্রাস ওই হ্রাস, তাও আপনি 1 নাম্বার পেয়ে যাবেন। নাম্বার 3, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় নিট মুনাফা এটা কি প্রভাব পড়বে। দেখেন এই ঠিক এইটাই এমসিকিউ আসছে আমাদের এই বছর। ঠিক আছে, এটাই আসছে আমাদের আপনার বাতিলকৃত পরীক্ষা রিটেনে, এবং নতুন যে পরবর্তী যে কোশ্চেনে যে পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে আমাদের এই কোশ্চেনটা আসছে। তাহলে আপনার কাজ কি? আমরা আবারও বলি, আগেও বলেছি আবারও বলতেছি, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় দুটো বিপরীতমুখী কার্য নির্দেশ করে থাকে। আমি আগেও বলেছি, আমার এটা আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। আগে যখন আমরা বিগত বছর এমসিকিউ সলভ করেছি 24-25-এ, ওইখানেও আছে। আমি এখানে আরেকবার আপনাদেরকে এক্সপ্লেন করছি। সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইটা একে অন্যের বিপরীত ধর্ম পরিদর্শন করে থাকে। কিরকম? যেমন যত কম সমাপনী মজুত পণ্য আমরা নিব তত বেশি বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হবে। আবার যত বেশি সমাপনী মজুত পণ্য আমরা নিব তত কম বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হবে। এখানে প্রশ্নে কি বলেছে? সমাপনী কম, তাই সমাপনী যদি কম নেই আমরা তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। যত বেশি ব্যয় তত কম মুনাফা, যত বেশি ব্যয় তত কম মুনাফা। উত্তর চলে আসছে আমাদের কাছে। এতটুকু শিখে রাখলাম। সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য কি? দেখেন, সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার একদম অ্যাকচুয়াল পরিমাণে আয় বের করা, এবং এই আয় অর্জন করতে গিয়ে যে পরিমাণে ব্যয় হয়েছে সেই ব্যয়টাকে বের করে আনা। তার মানে বকেয়া ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধকরণ করা, এর ফলে সঠিক আয় ব্যয় এটা সমন্বয় করতে হবে। নাম্বার 5, কোন অনুপাতে একটি কোম্পানি স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। স্বল্প মেয়াদী দায় মানে তারল্য অনুপাত। তারল্য অনুপাত মানে চলতি অনুপাত, তড়িৎ অনুপাতকে আমরা এখানে ডিনোট করছি। সাধারণত যখন আপনি কোনো প্রকার স্পেসিফিক কোনো একটা বলবে একটি, তখন আমরা এটাকে চলতি অনুপাতকে আনসার নিয়ে নেব। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? দেখেন, হিসাব যখন আমরা পড়বো আমরা এখানে একটা হিসাব পাবো যেটাকে বলা হয় বিপরীত হিসাব। এইচএসসি সিলেবাসে না পড়ে থাকলে বিষয়টা সম্পর্কে একটু জানবো আমরা। বিপরীত হিসাব মানে যে কোনো হিসাবকে যে সাধারণ যে জের দেওয়া হয় তার বিপরীত জেরটিকে বিপরীত হিসাব বলে। যেমন হিসাব 5 প্রকার, তাই না? আয়, দায়, মূলধন, তারপরে সম্পদ এবং ব্যয়। এই 5টি হিসাবকেই আপনি চাইলে বিপরীত করে দিতে পারেন। বিপরীত করলে কি হবে? হিসাবগুলো কমে যায়। সম্পদকে যদি আমরা বিপরীতে নিয়ে আসি তাহলে সম্পদ কমে যায়। ঠিক আছে, দায়কে বিপরীত নিয়ে এসে দায় কমে যায়। যেমন পাওনাদার, এটা বিপরীত হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। ঠিক আছে, ঠিক একইভাবে সম্পদের বিপরীত হচ্ছে অবচয়। আয়ের বিপরীত হচ্ছে ফেরত। ব্যয়ের বিপরীত হচ্ছে বাট্টা বা ফেরত। এবং মূলধনের বিপরীত হচ্ছে উত্তোলন। এগুলো আমাদের হিসাবগুলোকে কমিয়ে দেয়। যেমন এখানে বলেছে পুঞ্জীভূত অবচয়। কি বললাম এটা? অবচয় কি? সম্পত্তি, একটু আলোচনা করেছি, সম্পত্তিকে কমিয়ে দেয়। আসলে এটার নাম হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। দুইটা প্রশ্ন, দুইটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আসছিল আমাদের। যেমন কোশ্চেন নাম্বার 7, ধারে 10,000 টাকার পণ্য যখন যন্ত্রপাতি ক্রয় করেছেন। দেখেন, এটাকে আমি একটু এক্সপ্লেইন করব। আগে আসেন, ধারে এত টাকার যন্ত্রপাতি ক্রয়, জাবেদা দিব আমরা যন্ত্রপাতি হিসাব ডেবিট,
যন্ত্রপাতি যখন ধারে ক্রয় করবেন তখন পাওনাদার হবে না, তখন হবে আমাদের কাছে বিক্রেতা হিসাব, অথবা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব। ক্রেডিট। এখন এটা সঠিক যাবে না। প্রশ্ন কি করেছেন আপনি, ভুলটা কোথায় করেছেন? ভুলে বিক্রয় হিসাবকে আপনি ক্রেডিট করে ফেলছেন। তার মানে ডেবিটে কোনো ভুল আছে কি? ডেবিটে কিন্তু আমরা বলতেছি যে আমাদের ডেবিটে কোনো প্রকার ভুল হয় নাই, তাহলে এই হিসাবে কোনো দরকার নেই, হিসাবটা বাদ। তাহলে আপনার কাজ কি, যেহেতু আপনি ভুলে বিক্রয়কে ক্রেডিট করেছেন, বিক্রয় কিছু ডেবিট করে দিবেন। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো বিক্রয় হিসাব ডেবিট। তাহলে সঠিক জাবেদা বিক্রয়ের ডেবিট, বিক্রেতা বা সরবরাহকারী হিসাব ক্রেডিট। অনেকেই পরীক্ষায় লিখেছেন বিক্রয় হিসাব ডেবিট, পরিধেয় হিসাব ক্রেডিট। আপাতদৃষ্টিতে আপনাদের উত্তরটিও সঠিক, তবে এটা অ্যাকচুয়ালি সঠিক। ওকে, সর্বশেষ প্রশ্ন, একটা যন্ত্রপাতি ক্রয় মূল্য জানতে চেয়েছে, এটা দেওয়া আছে অবচয়। তাহলে আমরা অবচয় বের করে সূত্র লিখি। অবচয় সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা বলে থাকি অবচয় যোগ্য মূল্য, ইনটু হার, রেট অফ ডেপ্রিসিয়েশন যেটাকে আমরা বলছি। এখানে অবচয় দেওয়া আছে 30,000, লিখবো 30,000। ক্রয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য তো আমরা জানি না, লিখবো ক্রয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে এখানে 20,000 টাকা, ইনটু হার, হার কত পার্সেন্ট? 5, তার মানে 5/100। এখন আমার প্রথমত কাজ হচ্ছে, আমরা ক্যালকুলেশনটা দেখাবো আপনাদেরকে। ক্যালকুলেশনে কিভাবে করব, এই 5%কে এই পাশে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে 30,000 ইনটু 5টা পাশে আসলে রিভার্স হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 100/5, 5 6 30, 1 2 3 4 5, তাহলে হয়ে গেল আমাদের কাছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা ইজ ইকুয়াল টু ক্রয় বিয়োগ 20,000, এই যে এটা। এখন 20কে পাশে নিয়ে আসেন, হয়ে যাবে ক্রয় সমান সমান 6,20,000 টাকা। এটা হলো সঠিক উত্তর। এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে আসা সকল লিখিত প্রশ্নের সমাধান। আমাদের এই সম্পূর্ণ যত লিখিত পরীক্ষা প্রশ্ন আসে সকল কিছু আমার প্লে লিস্টে দেওয়া আছে, কাইন্ডলি সেগুলো আপনারা চেক করবেন, তাহলে আপনাদের প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি থাকবে না। আবার একই কথা, ক্লাস ভালো লাগলে একটু কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি একটু অনুপ্রাণিত পাই, একটু উৎসাহ পাই। এবং লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে আরো হেল্প করবেন। সবাইকে ধন্যবাদ।